হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের অ্যাম্পিয়ার্স সার্কিটের ল শিখব, অ্যাম্পিয়ার্স ল এবং তার অ্যাপ্লিকেশন দেখব। অ্যাম্পিয়ার্স লটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বুঝতে হবে অ্যাম্পিয়ার্স লটা কী বলতে চাইছে। আমরা যেরকম ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম না, গসেস ল পড়েছিলাম, ঠিক সিমিলার, মানে অ্যাম্পিয়ার্স লটা একই ধরনের এবং ওইখানে যেরকম তুমি অ্যাপ্লিকেশন দেখেছিলে এখানেও আমরা সেরকমই অ্যাপ্লিকেশন করব, ঠিক আছে? তো অ্যাম্পিয়ার্স লটা কি সেটা কি পুরোটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি অ্যাম্পিয়ার্স লটা পুরোটা বুঝতে পারো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তাহলে কিন্তু তুমি ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারবে এবং অ্যাপ্লিকেশনটাও ইজিলি করতে পারবে, ঠিক আছে? তো অ্যাম্পিয়ার্স লটা কি সেটা বোঝা যাক। দেখো, ধরো তোমার একটা তার রয়েছে, সিম্পল একটা তার নিয়েছি আমি একটা। এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তারের মধ্যে দিয়ে কী যাচ্ছে, কারেন্ট ফ্লো করছে, আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, বুঝলাম, কোনো অসুবিধা নেই। এখানে আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলবো, খুবই ইম্পর্টেন্ট। এই যে অ্যাম্পিয়ার্স লটা তুমি কোথায় অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমাকে জানতে হবে। তুমি সব জায়গায় অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করতে পারবে না। তার জন্য কি হয়, আমরা এই বায়োসাভার্টস ল পড়েছি আমরা, হ্যাঁ, বায়োসাভার্টস ল আবার কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করা যায়, এখানে কি অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করা যায় না। ক্লিয়ার হয়েছে? আমি বলবো, চাপ নেই। ধরো একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? তোমার বের করতে হবে কি ম্যাগনেটিক ফিল্ড। এই যে অ্যাম্পিয়ার্স ল বলো, বায়োসাভার্টস ল বলো, সব ক্ষেত্রে কি আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তার দরুন কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করব, এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে এইখানেও এই তারের মধ্যে দিয়ে মনে করো কারেন্ট ফ্লো করছে, এ বি একটা ওয়্যার, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তার জন্য সাপোজ এই পয়েন্টটাতে, এই পি পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। পি পয়েন্টে তোমার ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। তাহলে এই যে সূত্রটা কি বলছে, দেখো আমি সূত্রটা লিখছি একবার, তাহলে তারপরে আমি বোঝাচ্ছি। জাস্ট কিছুই না, বলছে এই যে ক্লোজড ইন্টিগ্রাল, ক্লোজ লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে, ক্লোজ লাইন ইন্টিগ্রাল বা সি দিতে পারি আমরা, কার্ভ হচ্ছে বি ম্যাগনেটিক ফিল্ড এবং ডিএল ভেক্টর ইকুয়াল টু কি হয়, মিউ জিরো। মিউ জিরোটা কি, পারমিয়াবিলিটি ইন ফ্রি স্পেস। হ্যাঁ, পারমিয়াবিলিটি ইন ফ্রি স্পেস এর মান তোমরা জানো, আগেই দেখিয়েছিলাম আমি 4π×10⁻⁷ আমি কিন্তু বায়োসাভার্টস ল দেখিয়েছিলাম, যাই হোক। আর এইখানে থাকে তোমার কারেন্টটা, এই যে কারেন্টটা লিখলাম, এই কারেন্টটা কিন্তু এই কারেন্টটা, এটা তোমাকে বুঝতে হবে। এই কারেন্টটা হচ্ছে তোমার এনক্লোজড কারেন্ট। এই যে এনক্লোজড কারেন্ট লিখলাম, জিনিসটা কি সেটা তোমাকে বুঝতে হবে, ওকে? দেখো ফিজিক্সটা বোঝো এবার। ধরো এই তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে তোমাকে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে, ওকে? এবার তুমি কি করবে, যে পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে, মানে ওয়্যারটা থেকে সেই পয়েন্ট পর্যন্ত একটা তুমি রেডিয়াস, মানে একটা ডিস্টেন্স কনসিডার করবে এবং সেই ডিস্টেন্সকে নিয়ে তুমি একটা সার্কেল ড্র করবে, এরকম। তুমি একটা কি সার্কেল ড্র করে নিলে এরকম একটা। ক্লিয়ার হয়েছে? ধরো আর ডিস্টেন্সে তুমি এসছো, তাহলে আর ডিস্টেন্স, তাহলে একটা সার্কেল ড্র করলে। ক্লিয়ার হয়েছে? এই যে সার্কেলটা, এই সার্কেলটার ভেতরে কিন্তু অবশ্যই কারেন্ট ক্যারিং ওয়্যারটা থাকতে হবে। এই যে ওয়্যারটা, মানে যার মধ্যে দিয়ে কারেন্ট ক্যারি মানে ফ্লো করছে, সেই ওয়্যারটাকে কিন্তু অবশ্যই এই যে লুপটা তুমি কনসিডার করেছো না, একটা সার্কুলার লুপ তুমি কনসিডার করেছো, এই সার্কুলার লুপের ভেতরে হতে হবে। আরও ভালো করে বোঝো, মানে ধরো আমি এটাকে এরকমভাবে বোঝাই। ধরো এটা একটা তার রয়েছে, এটা তার, মনে করো এটা এরকম কানেকশন রয়েছে, একটা ব্যাটারির সাথে কানেকশন রয়েছে, বা এসি কারেন্টটা তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই, পজিটিভ নেগেটিভ। তো কারেন্ট মনে করো এদিকে ফ্লো করছে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো করে, এদিকে কারেন্ট ফ্লো করছে, এইভাবে, ওকে? এইবার তোমাকে কিন্তু একটা লুপ দেখতে হবে। তুমি এখানে ক্যালকুলেট করতে চাইছো ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কি করবে, এখানে লুপ কনসিডার করবে, এখানে একটা তুমি কি ক্লোজড লুপ কনসিডার করবে, অবশ্যই ক্লোজড লুপ কনসিডার করবে, মানে বদ্ধ লুপ তোমাকে কনসিডার করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই যে কারেন্টটাকে দেখো আমি এনক্লোজড কারেন্ট বলেছি, এই কথাটার মানে কি, এটাকে আমরা বললাম কি এনক্লোজড কারেন্ট। এই কথার মানে হচ্ছে তোমার এই যে তুমি লুপটা কনসিডার করেছো না, এই লুপের ভেতরেই কিন্তু ওয়্যারটা থাকতে হবে, কারেন্টটা থাকতে হবে। যদি বাইরে থাকে তাহলে হবে না, মানে তুমি লুপটা এইখানে এইভাবে ধরেছো তুমি, তাহলে হবে না, এখানে তুমি ম্যাগনেটিক ফিল্ড জিরো পাবে তুমি, মানে কারেন্টটা তো এই লুপের মধ্যে নেই, কারেন্টটা কিন্তু এই লুপের মধ্যে রয়েছে, তাহলে এই লুপটা কিন্তু কারেন্টটাকে এনক্লোজড করেনি। এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে কিন্তু এই লুপটা এনক্লোজড মানে ক্লোজড করেনি, বদ্ধ করে, বুঝতে পারলে, মানে আটকে দেয়নি, কিন্তু এই লুপটা আটকে দিয়েছে। তাহলে কি এই লুপের ক্ষেত্রে তুমি কিন্তু পাবে, কিন্তু এই লুপ এই লুপ যদি তুমি ক্যান্সেল করো, তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড পাবে না, মানে কারেন্ট তো আটকায়নি, তার মানে এর ভেতরে কি কোনো কারেন্ট নেই, কারেন্ট ক্যারিং ওয়্যার নেই, কারেন্ট ক্যারিং নেই, তাই না? তাহলে কারেন্টটা কি এর ভিতরে জিরো, বাট এর ভিতরে কিন্তু কারেন্ট রয়েছে।
এটাকে তুমি এইভাবে ভাবো। এবার দেখো একটা জিনিসকে অনেকভাবে ভাবো, তাহলে তুমি বুঝতে পারবে যে ফিজিক্সটা কি। মানে এই তারটা দিয়েছি না আমি এখানে, ব্যাটারি তো দেখালাম, কেন দেখালাম, আমি যে একটা এখানে লুপ কনসিডার করেছি, এর মানে হচ্ছে তোমার এটাই, এই লুপটাকে তুমি ধর টানবে কিন্তু বের করতে পারবে না। লুপটাকে তুমি টানবে কিন্তু বেরোবে না, কেন বেরোবে ভাই? এ তো এরকম না। ধরো এই যে এটা কারেন্ট ক্যারিং ওয়্যার, মানে তারের মধ্যে কারেন্ট ফ্লো করছে, আমি এরকম একটা লুপ কনসিডার করেছি, ঠিক আছে, এরকম একটা লুপ কনসিডার করেছি। দেখো এবার এই লুপটাকে আমি এদিক টানি, এদিক টানি, এদিক টানি, বেরোবে না, এইটাকে বলা হচ্ছে ক্লোজড হয়ে গেছে। তাহলে এই যে তারটা কিন্তু এই লুপটার মধ্যে কি ক্লোজড হয়ে গেছে। তুমি বলবে এদিক দিয়ে বের করে দিতে পারতে, না ভাই আমি তো এটা আটকে দিয়েছি, ক্লোজ করে দিয়েছি, দেখো তবে তো কারেন্টটা ফ্লো করছে, ব্যাটারি দিয়ে আমি ক্লোজ করে দিয়েছি, তাই না? তাহলে তুমি কিন্তু ওপর দিয়ে বের করে দিয়ে চলে আসতে পারবে না। তাহলে কি এইটা মনে করো কারেন্টটা, মানে এটা হচ্ছে তোমার আটকে দিয়েছি আমি, কারেন্ট ফ্লো করছে, ক্লিয়ার হয়েছে? এবার আমি এখানে লুপ কনসিডার করলাম, ওই লুপটাকে কি তুমি তারের থেকে কিন্তু বাইরে আনতে পারবে না, মানে তারটা কি করতে হবে, অবশ্যই ক্লোজড করতে হবে সেই লুপটা দ্বারা, মানে তারটাকে লুপটার ভিতরে থাকতে হবে, লুপটাকে কিন্তু বাইরে আসতে পারবে না, দেখো বাধা পাচ্ছে, বাইরে আসতে পারছে না, তবেই কিন্তু সেটাকে বলা হবে অ্যাম্পিয়ার্স ল। বুঝতে পারলে? তাহলে এই যে এখানে যে কারেন্টটা তুমি শিখলে না, এটাকে বলা হচ্ছে এনক্লোজড কারেন্ট, মানে বদ্ধ কারেন্ট, এটাকে বলি আমরা হোয়ার। এইটা অনেকে বোঝে না, ঠিক আছে, তোমাকে ভালো করে বুঝতে হবে। এনক্লোজড কারেন্ট, এনক্লোজড কারেন্ট, ক্লিয়ার হয়েছে? তোমার কারেন্টটাকে অবশ্যই এনক্লোজড হতে হবে, যে লুপটা তুমি হচ্ছে সেই লুপে কি এনক্লোজড হতে হবে, তবেই অ্যাম্পিয়ার্স ল কাজ করবে। আচ্ছা এখানে আবার কী কী লিখেছি একটু বলে দিই আমি। তাহলে এইটা বলছে দেখো, এই জিনিসটা লিখেছে এটাকে লাইন ইন্টিগ্রাল, ক্লোজড লাইন ইন্টিগ্রাল। এই যে গোল দিয়ে দিয়েছি, এটা তোমরা সবাই শিখেছো, তোমরা যখন গসেস ল পড়েছো তখনও দেখেছিলো আমরা গোল দিয়ে দেয়। এই গোল দেওয়ার অর্থ হচ্ছে তোমার কি ক্লোজ করে দেওয়া। দেখো এই যে লুপটা, মানে এই যে এটা লুপ, এটা তাই তো, এই লুপটা কী করেছে, এই ওয়্যারটাকে দেখো ক্লোজড করে দিয়েছে, তাই জন্য আমরা কী দিয়েছি একটা মানে সার্কেল দিয়েছি, এটাতে রিপ্রেজেন্ট করানো হচ্ছে কি ক্লোজড হয়ে আছে। বুঝতে পারলে? আচ্ছা বুঝলাম। তাহলে একটা ওয়্যারকে মানে ক্লোজড করে দিয়েছি আমরা, এটা সি দিয়েছি, সিটা কি কার্ভ, এই যে লাইনটা দিয়েছো তুমি তারের, সেটাকে তুমি সি দিয়ে রিপ্রেজেন্ট করছো, এটা কার্ভ, জাস্ট সি, বা তুমি এখানে এল বলে দাও, কোনো অসুবিধা নেই, কারণ লাইনের উপর ইন্টিগ্রেশন হবে না, মানে ডিএল এর উপর ইন্টিগ্রেশন হবে, তাই না? এবার এই ডিএলটা কি, ডিএলটা দেখো তোমাকে বুঝতে হবে, ডিএল কিন্তু এই তারের উপর কিন্তু নয়, এই তারের উপর কোনো কিন্তু লেন্থ নয়, ডিএল হচ্ছে তোমার এই তারের উপর লেন্থ। বুঝতে পারলে? মানে যে তুমি ক্লোজড করলে না, এই যে ক্লোজড ওয়্যার তুমি কনসিডার করলে, এই ক্লোজড ওয়্যারের ওপরে যে কোনো একটা পয়েন্টে তুমি এলিমেন্টারি লেন্থ নিয়েছো ডিএল, মানে এলিমেন্টারি লেন্থ তুমি কনসিডার করেছো কি ডিএল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে লুপটার একটা এলিমেন্টারি লেন্থ তুমি কনসিডার করেছো, দ্যাট ইজ ডিএল। এই লুপটার কি পুরোটা ইন্টিগ্রেশন করলে পরে, মানে পুরোটা যদি তুমি করো তবে তুমি কি এই পুরোটা পাবে তুমি। বুঝতে পারলে? তো অ্যাম্পিয়ার্স ল বলছে যে ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, আর যে তুমি লুপ কনসিডার করছো, যে মানে ডিএল, মানে তাই ডট প্রোডাক্ট আর কি, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড আর ডিএল এর ডট প্রোডাক্ট, আর ওভার কি ক্লোজড ইন্টিগ্রাল অফ দ্য কার্ভ, ঠিক আছে, এই যে কার্ভ, সেটা ইকুয়াল টু পারমিয়াবিলিটি ইন দ্য ফ্রি স্পেস ইনটু এনক্লোজড কারেন্ট। এইটা হচ্ছে তোমার অ্যাম্পিয়ার্স ল। বুঝতে পারলে? আচ্ছা তাহলে এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে এবার তুমি দেখো, তোমার যদি পুরোটা যদি চাই তোমার, তুমি কি ইন্টিগ্রেট করে দেবে, আর এই তারটার মধ্যে যে কারেন্ট ফ্লো করছে তার জন্য এই প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কী হবে, সেম হবে। তাহলে কি ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি ইউনিফর্ম হিসেবে ট্রিট করতে পারো, ইজিলি ম্যাগনেটিক ফিল্ডটাকে বাইরে নিয়ে চলে আসতে পারো, ডিএল এর জাস্ট ইন্টিগ্রেশন করবে, পুরোটা ইন্টিগ্রেশন, তাহলে কি তোমার টোটালটা চলে আসবে, টোটাল কার্ভটা চলে আসবে, এবার তুমি মানে সেটা ক্যালকুলেট করে দাও, হয়ে গেলো তোমার আনসার। এই তো এটাই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার্স ল। জিনিসটা কি বোঝাতে পারলাম? বুঝতে হবে তোমাকে, ঠিক আছে, অ্যাম্পিয়ার্স লটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি সব করতে পারবে। আচ্ছা এবার যেটা বলবো, এই অ্যাম্পিয়ার্স ল আমরা কোথায় অ্যাপ্লাই করব, তাই না? অ্যাম্পিয়ার্স ল শুধুমাত্র সিমেট্রিক সিস্টেমের জন্য অ্যাপ্লাই করা হয়। কি বললাম? সিমেট্রিক সিস্টেমের জন্য। সিস্টেম, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, তুমি সব জায়গায় অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করতে পারো না, সিমেট্রিক সিস্টেমের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে সিমেট্রিক সিস্টেমটা কি বা সিমেট্রিটা কি সেটা তোমাকে বুঝতে হবে। কিছুই না, ধরো তুমি একটা তার নিলাম, এরকম একটা সিলিন্ড্রিক্যাল আমি তার নিলাম, ঠিক আছে, এইটাকে যদি মাঝখান থেকে যদি আমি কাটি, মানে আমি এখানে যদি অরিজিন পয়েন্ট ধরি,
তাহলে দেখো এইদিকে একটা ডিস্টেন্স পাচ্ছে, এদিকে একটা ডিস্টেন্স পাচ্ছে, সেম হতে হবে, সিমেট্রিক শেপ হতে হবে, বুঝতে পারলে? সিমেট্রিক শেপ হতে হবে। যেরকম ধরো তুমি মানে সিমেট্রি বলতে যেরকম এটা সেম হলো, একটা লেন্থ তুমি নিলে সেম হলো, তুমি একটা সার্কেল ধরবে, ঠিক আছে? তারপরে আর কি নেওয়া যায়, মানে জিনিসটা কি বুঝতে পারছো? সিমেট্রিক মানে ধরো যে পেনটা নিয়েছি আমি, এই দিকটা যেমন যেমন দেখতে হবে, এই দিকটা ঠিক তেমনই দেখতে হবে, এই দিকটা যেমন দেখতে হবে, এই দিকটা ঠিক তেমনই দেখতে হবে, এটাকে বলা যায় সিমেট্রি, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে পরে আমরা সিমেট্রিক সিস্টেমের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করতে পারি, আর আদার ক্ষেত্রে আমরা কি করি, আমরা বায়াসার্স ল অ্যাপ্লাই করি। ক্লিয়ার হয়েছে? তো আমরা সেগুলো এখানে দেখবো এক এক করে। ওকে, তো যেমন প্রথম যে এক্সাম্পলটা কনসিডার করা যায় সেটা কি, এরকম একটা সাপোজ একটা স্ট্রেট ওয়্যার কনসিডার করি, হ্যাঁ স্ট্রেট ওয়্যার কনসিডার করি, তার ক্ষেত্রে দেখি ম্যাগনেটিক ফিল্ড কেমন হয় না হয়। ওকে, তাহলে অ্যাপ্লিকেশন করি আমরা, অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার্স ল, ঠিক আছে? এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ফার্স্ট যে অ্যাপ্লিকেশন আমি করতে সেটা কি, ফর স্ট্রেট ওয়্যারের জন্য করি, ঠিক আছে? ফর লং স্ট্রেট ওয়্যার, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, ঠিক আছে? আর যদি ভালোবাসা লিখি আমরা এরকম লিখি, কারেন্ট ক্যারিং ওয়্যার, তাহলে এর জন্য কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সূত্রটা আমরা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে ছবিটাকে ভালো করে বলছো, দেখো ধরো এরকম আমি দেখাই তোমাকে, এবার সিলিন্ড্রিক্যাল ধরো তোমার কাছে ওয়্যার রয়েছে, ছবিটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি প্রবলেমটা করতে পারবে। এটা তোমার একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার রয়েছে, ওয়্যার ভাই সিলিন্ড্রিক্যালই হয়, ঠিক আছে? যার রেডিয়াস আমি কনসিডার করে নিচ্ছি এ, আমি একটা থেকেই মানে দুটো প্রবলেম বুঝিয়ে দেবো, চাপ নেই। তো যার রেডিয়াস আমি ধরলাম এ, ওকে, এইটা তার অ্যাক্সিস, এটা তার অ্যাক্সিস, যেহেতু লং বলেছি মানে মনে করো এদিকে আরও আছে, এদিকে আরও আছে, বাট সিমেট্রিক, তার মানে কি দেখো আমি যদি এটাকে যদি এখান থেকে কাটি, মানে এদিকটা যেমন দেখতে হবে এদিকটা ঠিক একই রকম দেখতে হবে, তাই না? তাহলে সেটা কী বলতে পারবো, সিমেট্রিক বলতে পারবো আমরা। আচ্ছা, বুঝলাম। এবার দেখো তোমাকে বললাম ভাই এইখানে এই পি পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করো, পি পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করো। কতক্ষণ ডিস্টেন্স রয়েছে, এই যে অ্যাক্সিস ওয়্যারের যে অ্যাক্সিস সেখান থেকে সাপোজ আর ডিস্টেন্স রয়েছে, আর ডিস্টেন্স রয়েছে, আমি ইজিলি প্রবলেমটা করে দিতে পারবো বাই ইউজিং অ্যাম্পিয়ার্স ল। এখানে আমি একটুখানি কনসেপ্ট বলি, কিছু কিছু কনসেপ্ট বলি। দেখো ধরো তোমাকে এরকম বললাম যে ভাই তুমি এইখানে এরকম ক্লোজ লুপ কনসিডার না করে তুমি এরকম একটা লুপ এখানে কনসিডার করো, ছবিটা বোঝো, এরকম একটা তুমি লুপ কনসিডার করো এখানটায়। আমাকে তো বলেছো ক্লোজ লুপ কনসিডার করতে, আমি একটা তো ক্লোজ লুপ কনসিডার করে নিলাম, এরকম একটা লুপ কনসিডার করেছি ধরো এ বি সি ডি, ওকে, তাহলে আমরা লুপ কনসিডার করেছি, ঠিক আছে, বুঝলাম। তো এইখান থেকে এই পয়েন্টটা মানে এ ডি পয়েন্টটা আর ওয়ান ডিস্টেন্সে রয়েছে, আর এখান থেকে মনে করো টোটাল পয়েন্টটা মানে এখান থেকে এইটুকুনি আর টু ডিস্টেন্সে রয়েছে। এবার তুমি বলবে ভাই আমি তো ক্লোজ লুপ কনসিডার করেছি, আচ্ছা এই তারের মধ্যে থেকে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ধরো আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, এটা কি আই পরিমাণ কারেন্ট এই তারের মধ্যে ফ্লো করছে, ওকে। এবার তোমাকে যদি বলে ধরো তুমি এরকম একটা লুপ কনসিডার করেছো, তাহলে তোমাকে এই পয়েন্ট হোক বা এই পয়েন্ট হোক ম্যাগনেটিক ফিল্ড তোমাকে বের করতে বললো, তুমি কী করে বের করবে? এবার অ্যাম্পিয়ার্স ল থেকে আমরা ডিরেক্ট বলতে পারি এই যে এনক্লোজড কারেন্ট কিন্তু ভাই জিরো, কারণ দেখো যে লুপটা তুমি কনসিডার করেছো এখানটায়, সেই লুপটা কিন্তু যে তারের মধ্যে যে কারেন্ট ফ্লো করছে সেই কারেন্টটাকে কিন্তু এনক্লোজড করছে না। তাহলে তুমি ইজিলি এখানে বলবে ভাই যে ক্লোজড ইন্টিগ্রাল ওভার কার্ভ বি ডট ডিএল দ্যাট ইজ ইকুয়াল টু কি জিরো, কারণ এনক্লোজড কারেন্ট এখানে কি জিরো। ক্লিয়ার হয়েছে? এই কেসের ক্ষেত্রে জিরো হবে। এবার দেখো তুমি কার্ভটা কেমন নিয়েছো, এরকম কার্ভ, তাই না? একটা রেক্ট্যাঙ্গেল শেপের একটা বা স্কোয়ার শেপের একটা তুমি কার্ভ কনসিডার করেছো, তাহলে তার জন্য তুমি এরকম বলতে পারো যে ভাই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সাপোজ এদিক বরাবর একটা হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ধরলাম দুটো পয়েন্টের ক্ষেত্রে, একটার ক্ষেত্রে ধরলাম B1 ধরি, এর কার্ভ টোটালটা, তাহলে টোটাল কার্ভটা আমার দরকার, তাই না?
তাহলে একটার ক্ষেত্রে ধরলাম B1, তাহলে ডিএল দরকার আমার। তাহলে ডিএল মানে কি দেখো, এখান থেকে একটা ডিস্টেন্স মানে তুমি এরকম বলতে পারো অ্যাজ আ ফাংশন অফ, মানে ম্যাগনেটিক ফিল্ডে কী হবে, অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স হয় সবসময়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স যে তুমি করো, মানে একটা ডিরেকশন তুমি বলতে পারো, অসুবিধা কিছু নেই। আর দেখো তোমার তো ডিএল দরকার, তাহলে এই পয়েন্টের জন্যে মানে ধরো এই পয়েন্ট তুমি ধরলে, তাহলে তার জন্য তুমি বলতে পারো যে ভাই যেহেতু মানে অ্যাজ এ ফাংশন অফ পজিশন হয়, তাহলে তুমি এইটাকে R1 বলে দাও এটার জন্য। ঠিক আছে, এখানে ডিএল একটা ভ্যালু থাকলো, ধরো সামথিং কিছু একটা রয়েছে, ধরো এল ডিস্টেন্সটা তুমি ধরো এই মানে কার্ভটা তুমি ধরবে, একটা কিছু ধরে নাও তুমি, এল কনসিডার করো, মাইনাস না প্লাস, কারণ ক্লোজড করবো আমি দুটো ক্ষেত্রে, দুটোকে ভেঙে দিলাম, এই পয়েন্টের জন্য একটা, এই পয়েন্টের জন্য একটা, বুঝতে পারলে? এই পয়েন্টের জন্য একটা ভাঙলাম, এই পয়েন্টের জন্য একটা ভাঙলাম, তো দুটোকে ভেঙে দিলাম। এর ক্ষেত্রে তুমি বলো B2 এজ এ ফাংশন অফ R2 L ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে যেহেতু দেখো একটা এদিকে নিচ্ছি, একটা এদিকে নিচ্ছি, নিচের দিকে নিচ্ছি, তাহলে দুটোর ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস করে দাও, অসুবিধা কিছু নেই। তাহলে এটা করলে পরে তুমি পাচ্ছ দেখো B1 R1 ইকুয়াল টু B2 R2। দুটো পয়েন্টের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড তুমি সেম পাচ্ছ, দুটো পয়েন্টের ক্ষেত্রে তুমি ম্যাগনেটিক ফিল্ড সেম পাচ্ছ। এইটাকে তুমি এইভাবে ট্রিট করতে পারো যে এইখানে তো কোনো কারেন্ট নিয়ে যাচ্ছে না, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কী হওয়া দরকার, এই পয়েন্ট থেকে তুমি বলবে যে ভাই সিম্পলি তুমি বলবে B ইকুয়াল টু 0 হওয়া দরকার, তাই না? তাহলে যে বি এর ভ্যালু তুমি পাচ্ছ এগুলো কি 0 এগুলো, কিন্তু দেখো ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তোমার এই পয়েন্টের জন্য তুমি যা পাচ্ছ ভ্যালু, এই পয়েন্টের জন্য তুমি সেম ভ্যালু পাচ্ছ, বুঝতে পারলে? এটাকে আমরা 0 হিসেবে ট্রিট করবো। কেন 0 হিসেবে ট্রিট করবো? কারণ এই যে ক্লোজ লুপটা, এই ক্লোজ লুপের মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করছে না, তাই ম্যাগনেটিক ফিল্ড তোমার কী হবে, 0 হবে, বুঝতে পারলে? আচ্ছা, জাস্ট একটুখানি কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলাম। এটা আমি যে তুমি যদি বাইরে যদি তুমি লুপ কনসিডার করো, তাহলে কি তোমার ম্যাগনেটিক ফিল্ড পাবে, তুমি পাবে না, সেটাই একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। এবার আমরা মেন পয়েন্টে ফিরে আসি, একদমই যেটা দরকার, খুব ইম্পর্টেন্ট, তোমাদের এক্সাম পারপাসে খুব ইম্পর্টেন্ট, সেটা কি দেখো। তাহলে এখানে একটা পয়েন্ট তুমি কনসিডার করেছো P, তাহলে এটা কি ডিস্টেন্স একটা ধরলাম সাপোজ R ডিস্টেন্সে রয়েছে, এখানে তো এইভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করবে, তাই তো? এটা আমাদের উদ্দেশ্য, যাই হোক কিছুই না। তাহলে এখানে কি করি, আমরা একটা লুপ কনসিডার করি, ডিং 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 ডিং, একটা লুপ আমরা কনসিডার করলাম, একটা ক্লোজড লুপ আমরা কনসিডার করলাম। এই যে লুপটা দেখো এই কারেন্টটাকে কিন্তু ক্লোজড করে দিয়েছে, তাই না? এনক্লোজ করে দিয়েছে না কারেন্টটাকে, মানে কারেন্টটাকে আটকে দিয়েছে। তার থেকে যদি তুমি এদিকে টানো, এদিকে টানো, এদিকে টানো, বের করতে পারবে না, কারণ যে ক্লোজ লুপ তুমি নিয়েছো সেটার দ্বারা কি সে আবদ্ধ হয়ে গেছে, বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার ডিরেক্ট তুমি অ্যাম্পিয়ারস ল কাজে লাগাও। অ্যাম্পিয়ারস ল কি বলছে যে বি ডট ডিএল দ্যাট ইজ ইকুয়াল টু মিউ0 ইন্টু এনক্লোজড কারেন্ট। এটা কি এনক্লোজড কারেন্ট করে দাও এটাকে, হলো? আচ্ছা, এবার দেখো এই পয়েন্টে যা ম্যাগনেটিক ফিল্ড হবে, এই পয়েন্টও তাই হবে, এই পয়েন্টে সমস্ত পয়েন্টে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সেম হবে, কারণ তুমি একটা সার্কেল কনসিডার করেছো, তাই না? তাহলে প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সেম হবে। তুমি যদি ডিরেকশন দেখতে চাও, দেখো তুমি থাম রুল অ্যাপ্লাই করে দাও, মানে মুষ্টি রুলটা, এদিকে কারেন্ট ফ্লো করছে না, এদিকে বৃদ্ধাঙ্গুলি রাখো, আর চারটে আঙুলকে তুমি এইভাবে করে দাও, তাহলে কি ভেতর দিকে ঢুকছে, মানে এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এইভাবে আসবে, মানে ভেতর দিকে এইভাবে আসবে ম্যাগনেটিক ফিল্ডটা, বুঝতে পারলে? ভেতর দিকে মানে কারেন্ট যাচ্ছে এইভাবে, তো মানে কি এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ডিরেকশন বুঝে গেলাম। তাহলে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড সেম, তাহলে কনস্ট্যান্ট বাইরে চলে আসতে, তাহলে ইন্টিগ্রেশন হবে কার উপর, শুধুমাত্র ইন্টিগ্রেশন শুধুমাত্র দেখো ডিএল এর উপর হবে, তাই না? এবং ডিএলটা কিন্তু ছোটো জায়গা না, আমি ডিএলটা কি ক্যান্সেল করেছি, এখান থেকে ধর এইটুকুনি আমি ডিএল ক্যান্সেল করে নিয়েছি, এখান থেকে এইটুকুনি, ওকে, যা রেডিয়াস আর। তাহলে ডিএল এর উপর তুমি ইন্টিগ্রেশন করবে, ইকুয়াল টু, তুমি এক চান্সে উত্তর লিখতে পারো, আমি দুটো মেথড দেখিয়ে দিচ্ছি, চাপ নেই। তাহলে দেখো একটা সার্কেল রে বাবা, সার্কেলের পরিধি, টোটাল পরিধি কত হয়, 2π ইন্টু আর, এখানে বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। কারণ ডিএলটা কি টোটাল, মানে ডিএলটা তুমি ইন্টিগ্রেশন করছো, তাহলে টোটালটা তুমি পাবে না, তাহলে কি 2π আর হয়ে যাবে। তো তুমি ডিএলটা এখানটায় দেখেই তুমি বলতে পারো যে হাই বি ইন্টু এইটুকুনি মান কত হবে, 2π ইন্টু আর হবে, কারণ রেডিয়াসটা তুমি আর ধরেছো, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ0 ইন্টু আই ইএন। তাহলে এখান থেকে তুমি বলবে যে বি ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়াল টু মিউ0 আই ইএন এনক্লোজড কারেন্ট ডিভাইডেড বাই 2π ইন্টু আর, এটাই তোমার আনসার। এটা কখন, এটা দেখো এই যে তারটার যে রেডিয়াস, তার থেকে যখন আর এর ভ্যালুটা যখন বড় হয়,
মানে এটা অবশ্যই আর যখন গ্রেটার দ্যান এ, মানে আউটসাইড দ্য ওয়্যারের বাইরে যখন তুমি ক্যালকুলেট করছো তখন তুমি এই ভ্যালুটা তুমি পাচ্ছ। এটাকে তোমরা যদি করো এরকমভাবে একদম ডিরেক্ট না করো, তুমি যদি বলো আমি করবো না, আমি একটু অন্যরকমভাবে করতে চাইছি, তাও দেখিয়ে দিচ্ছি, চাপ নেই। ধরো এই পয়েন্টটাকে তুমি ধরলে যে আর রেডিয়াস তো ভাই সার্কেলের রেডিয়াস সেম হবে, আর হবে, তাহলে এটা তুমি আর বলো হলো। এখান থেকে এই ডিএল ডিস্টেন্স চলেছে, তার জন্য একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, এটা বললাম যে ডি থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, কতখানি ডি থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে ডিএল আর ডি থিটার মধ্যে কী সম্পর্ক সেটা আমরা জানি, এটা আর্ক লেন্থ। তাহলে আর্ক লেন্থ ইকুয়ালটা কী হয়, এখানে এস না আমি এল দিয়েছি, আর্ক লেন্থটিকে ইকুয়াল টু হয় রেডিয়াস ইন্টু ডি থিটা। ওকে, তাহলে ডিএলকে তুমি এই ফর্মে লিখতে পারো, পুট করে দাও। তাহলে তুমি এখানে বলবে ভাই বি, এখানে সি করে দাও, এখানে ডিএল, ডিএল মানে তুমি কি লিখবে এখন আর থিটা লিখবে, আর ডি থিটা লিখবে, হলো, আর ডি থিটা লিখে দিলে ভেক্টর দাও, অসুবিধা কিছু নেই। ওকে, আচ্ছা এবার দেখো তুমি ইকুয়াল টু বলবে মিউ জিরো ইন্টু আই ই এন, অসুবিধা নেই। আর তো ভাই রেডিয়াস কনস্ট্যান্ট, তাহলে তুমি রেডিয়াসটাকে বাইরে নিয়ে চলে আসতে পারো, ম্যাগনেটিক ফিল্ড বি বাইরে নিয়ে চলে আসতে পারো, তাহলে ইন্টিগ্রেশন হবে শুধুমাত্র কি থিটার ওপরে। তাহলে এইখানে যখন তুমি থিটা লিখে দিচ্ছ তখন কিন্তু এখানটায় আর এই মানে ইয়েটা কার্ভটা কি হয়ে যাবে, সেটা থিটার ওপর হয়ে যাবে, মানে এটা তুমি থিটা লিখতে পারো এখানটা, কারণ ইন্টিগ্রেশনটা কার ওপর হবে এখন, থিটার ওপর হবে, কারণ এখানে এলিমেন্টারি বা ডেরিভেটিভ ফর্মটা কি রয়েছে, থিটা রয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে, থিটা হয়ে যাবে না, বুঝতে পারলে? তাহলে এখানে তুমি ইন্টিগ্রেশন করবে, তাহলে থিটা কতখানি হবে দেখো, কোথা থেকে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 থেকে কোথায় যাচ্ছে, পুরোটা ঘুরে আবার এইখানে চলে আসবে, কত হবে, পাই হবে, মানে 360 ডিগ্রি, তাই না? তাহলে এখানে তুমি লিখবে থিটা ইকুয়াল টু 0 থেকে পাই, সরি 2 পাই, পাই না, পাই তো ভাই 180 ডিগ্রি হয়ে যায়, 0 থেকে 2 পাই হবে, 2 পাই মানে 300, মানে তাই তো 360 ডিগ্রি হবে। আচ্ছা তাহলে বুঝতে পারলাম ব্যাপারটা, আমরা 2 পাই হবে এটা ইন্টু মিউ জিরো আই ই এন, ক্লিয়ার হয়েছে? তাহলে এটা ক্যালকুলেট করলে তুমি পাবে দেখো আর ইন্টু বি, এটা ক্যালকুলেট করলে থিটা আসবে, ইন্টিগ্রেশন করলে পরে লিমিট পুট করে দেবে তুমি 0 থেকে 2 পাই, এই তো হয়ে গেল, ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ই এন, ব্যাপার একই, যেইভাবে করো না কেন তোমার একই জিনিস আসবে, সুতরাং আর ইন্টু বি, আর এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট এখানে 2 পাই মাইনাস লোয়ার লিমিট 0, মানে শুধুমাত্র 2 পাই লিখতে পারি আমরা, ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ই এন, সো বি ইকুয়াল টু বলবে ভাই মিউ জিরো আই ই এন ডিভাইডেড বাই 2 পাই ইন্টু আর, এই তো একই আনসার। জিনিসটা কি বোঝাতে পারলাম? তাহলে এটা কখন, এটা যখন আর এর ভ্যালু গ্রেটার দ্যান এ, গ্রেটার দ্যান এ, এ হচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য রিং, এই সরি রিং নয় ওয়্যার। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমাকে প্রবলেমগুলো করতে হবে। আচ্ছা এই সূত্রটা যদি ভালো করে তুমি দেখো, এখান থেকে তুমি বলতে পারো না যে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ধরো তোমার যদি মিউ জিরো কনস্ট্যান্ট হয়, কারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, 2 পাই তো ভাই নিজে থেকেই কনস্ট্যান্ট, তাহলে আর এর সাথে কেমনভাবে ভ্যারি করছে, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তুমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো জিনিসটা তাহলে কেমন হবে দেখতে, তাহলে আমি দেখাচ্ছি একটুখানি এখানে, এটা বুঝছি। আমি যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এরকম বলতে পারবো যে সাপোজ এদিক বরাবর রেডিয়াস আমার আর ভ্যারি করছে এদিক বরাবর আমার ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করছে, এটা আমার অরিজিন হলো। দেখো 1/r, যখন গ্রেটার দেন এ, তখন কি হচ্ছে 1/r, 1/r এর গ্রাফটা কেমন হয়, ধরো তুমি বললে আর ইকুয়াল টু এ, তোমার এটা তো আর ইকুয়াল টু 0, এটা আর ইকুয়াল টু এ, ওকে, তাহলে তুমি এখানে একটা লাইন ড্র করে দাও, ওকে, তাহলে এটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, তাহলে তুমি এখান থেকে ধরো এখান থেকে এরকম ভাবে ফলো করবে, তার মানে তাই না, এই পয়েন্টটা কি হচ্ছে, এটা এইখানটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড প্রপোর্শনাল টু 1/r, বুঝতে পারলে? আর এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মানে আর গ্রেটার দেন এ, এটা আমি লিখে দিই এখানে, যেটা কি আর গ্রেটার দেন এ পয়েন্ট, তাহলে ভেতরের টুকুনিতে কেমন হবে সেটা দেখা যাক। তাহলে আমাদের এবার নেক্সট যে উদ্দেশ্য হবে সেটা হচ্ছে তোমার এই যে ওয়্যারটা রয়েছে, ওয়্যারের ভেতরে যদি আমি কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই তাহলে তার ভ্যালু কেমন হবে, বুঝতে পারলে? তাহলে সেটা ক্যালকুলেট করা যাক। আচ্ছা তাহলে এটা আমরা যেটা করলাম, এক নম্বর এর মধ্যে একটা কেস করলাম যেটা কি আর গ্রেটার দেন এ করলাম, এবার আর লেস দেন এ যদি করি তাহলে কেমন হবে সেটা দেখবো। তাহলে একটু মুছছি আমি, আচ্ছা এই ফর্মুলাটা তোমাদের মনে রাখো তাহলে সুবিধা হবে, মানে এই ফর্মটা মনে রাখো তাহলে হবে, অসুবিধা নেই, তাহলে বুঝতে পারবে, একটু লিঙ্ক করতে পারবে। আচ্ছা ভেতরে দেখা যাক, দেখো
একই রকম জিনিস, কিছুই না, নর্মাল, শুধু একটুখানি বুঝলেই তুমি করতে পারবে একদম, মানে ইজি একদম। অ্যাম্পিয়ার্স ল দিয়ে মানে প্রবলেম করা আর বেশি সোজা। তাহলে তুমি এখানে করলে কি আর লেস দেন এ, আর লেস দেন এ, তার মানে তুই ছবিটা আঁকা ভালো করে, একটু বড় করে ছবিটা আঁকাই আমি। এই হচ্ছে আমাদের ওয়্যার, এত মোটা হয় না যদিও, আমি একটু বড় করে আঁকলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এইটা আমাদের রেডিয়াস ওয়্যারটার, ওকে, এটা এদিকে যাচ্ছে, ওকে, লং ওয়্যার ধরেছি আমরা। আচ্ছা, এটা আমাদের মানে এইখান থেকে ভাঙতে পারি আমি। আচ্ছা, এবার আমি কি করতে চাইছি দেখো, এইখানে কোনো একটা পয়েন্টে, এই পি পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, মানে এটা ভেতরে কিন্তু এই যেটা কি এখান থেকে ডিস্টেন্সটা কত হয় দেখো, আর ডিস্টেন্স, আরটা কিন্তু এখানে লেস দ্যান এ, বুঝতে পারলে? তাহলে ওয়্যারটার ভেতরে আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি। তাহলে অ্যাম্পিয়ার্স ল কি বলছে, প্রথমে তুমি একটা করো, ক্লোজড লুপ কনসিডার করো। আচ্ছা, তারের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কতখানি, আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এটা কিন্তু তার নয়, পুরোটা তার, মানে সমস্ত কিছুর মধ্যে, সমস্ত জায়গাতে কিন্তু আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এটা তো মানে এটা তো একটা মেটাল, এটা একটা মানে এটা তামা, ধরো যদি তামার তার, তাহলে তো সেটা তো ভেতরে তো ভাই মাস রয়েছে, ভেতরে কিন্তু ফাঁপা নয়, এরকম ভেবো না আবার যেটা ফাঁপা রয়েছে, এটা ফাঁপা নয় বাবা, ভেতরে কিন্তু মাস রয়েছে, ভেতরে মাস রয়েছে, বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কিন্তু আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, বুঝলাম? এবার ইন্টারেস্টিং পয়েন্ট দেখো, অ্যাম্পিয়ার্স ল কি বলছে, অ্যাম্পিয়ার্স ল বলছে যে বি ডট ডিএল দ্যাট ইজ ইকুয়াল টু মিউ0 ইন্টু আই ইএন। এটাই ইম্পর্টেন্ট, এনক্লোজড কারেন্ট। এইখানে এটা এনক্লোজড কারেন্ট আমাদের পুরোটা, এই পুরো তারের ক্ষেত্রে, কিন্তু তুমি যে লুপটা কনসিডার করেছো দেখো, এইটুকুনি লুপ, এইটুকুনি লুপের ক্ষেত্রে কিন্তু এই যে এইখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে, ধরো এইখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এইখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে, সেটা তো আমি পাচ্ছে না। তাহলে টোটাল কারেন্ট তুমি কিন্তু আই বলতে পারো না। জিনিসটা কি বোঝাতে পারছি আমি? তুমি হয়তো ডিরেক্ট লিখে দেবে যে আইটা যা আছে তাই হবে, একই রকম তো হয় ভাই অ্যান্সার না। কারণ এখানে বোঝো, তুমি যে লুপটা কনসিডার করেছো এখানটায়, সেই লুপটার মধ্য দিয়ে কতখানি পোর্শন পড়ছে, এইটুকুনি পোর্শন পড়ছে, তাহলে এইটুকুনি পড়ছে পোর্শন। জিনিসটা কি বোঝাতে পারছি আমি? তা তোমার লুপের মধ্যে এইটুকুনি পোর্শন পড়ছে, তাহলে এইটুকুনি পোর্শন দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটাই তোমার কি এনক্লোজড কারেন্ট, বুঝতে পারলে? তাহলে সেটা তোমাকে বের করতে হবে, তাহলে সেটা আমরা এখানে একটু বের করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এনক্লোজড কারেন্টটা কতখানি হবে সেটা আমাদেরকে বের করতাম, সেটা আমি তাহলে বের করে দেখি কত হয়। জিনিসটা কি বুঝতে পারছি আমি? এই আইটা হচ্ছে তোমার টোটাল কারেন্ট, এই আইটা তোমার টোটাল কারেন্ট, তাহলে এইখানে এনক্লোজ মানে এইটুকুনি তারের মধ্যে দিয়ে, মানে এইটুকুনি যে আমি লুপ কনসিডার করেছি, এই লুপের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা আমরা বের করবো। দেখো, তাহলে আমরা সবাই কারেন্ট ডেন্সিটি জানি, তাই না? কারেন্ট ডেন্সিটি কাকে বলে, কারেন্ট পার ইউনিট এরিয়া। তাহলে কারেন্ট ডেন্সিটি ডেফিনেশন আমরা জানি যে ইকুয়াল টু কারেন্ট পার ইউনিট এরিয়া। আমরা ইন জেনারেল এরকমভাবে লিখে থাকি, মানে ডেরিভেটিভ ফর্মে যদি লিখি তো di/da, ওকে। এখান থেকে তুমি কারেন্টটা এরকম লিখতে পারো, যে আমি লিখতে চাইছি না, ঠিক আছে, এবার দেখিয়ে দিচ্ছি আমি, তাহলে জে ইন্টু ডি এরকম বলতে পারো। এখান থেকে তুমি আই ইকুয়াল টু বলতে পারো ইন্টিগ্রেশন জে ডিএ, এটা কারেন্ট ডেন্সিটি আর কারেন্টের মধ্যে রিলেশন। আচ্ছা, যাই হোক, তাহলে কারেন্ট ডেন্সিটি যে ডেফিনেশন বলছে সেটা কি, নাকি কারেন্ট পার ইউনিট এরিয়া, মানে কারেন্ট ফ্লো পার ইউনিট এরিয়া। ধরো এই যে তারটা তুমি ধরো, এখানে দেখাই আমি ছবি এঁকে, এই তো, তাহলে এই একটা ক্রস সেকশন, এটা এরিয়াটা ধরলাম এ পরিমাণ, তাহলে এদিকে কারেন্ট ফ্লো করছে, রাইট, আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, তাহলে এই এরিয়াটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে, বুঝতে পারলে? সেটাই তোমার কারেন্ট ডেন্সিটি। তাহলে কারেন্ট ডেন্সিটি কাকে বলবো আমরা, I/A, বুঝতে পারলে? মানে ধরো এ এরিয়ার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে একক এরিয়ার মধ্যে কি পরিমাণ যাবে, I/A পরিমাণ যাবে, এটাই তোমার যে জাস্ট ঐকিক নিয়ম, সিম্পল জিনিস। তোমরা যেরকম ডেন্সিটি পড়েছিলে না, ডেন্সিটির মানে কি, মাস পার ইউনিট ভলিউম। তোমরা যখন গসেস লর দিকে পড়েছিলে তখন দেখেছিলে, দেখবে আমরা লাইন ডেন্সিটি পড়েছিলাম, সারফেস ডেন্সিটি পড়েছিলাম, ভলিউম ডেন্সিটি পড়েছিলাম। ডেন্সিটি মানে কি, ধরো যদি চার্জ ডেন্সিটি বলি আমরা, চার্জের লাইন ডেন্সিটি মানে চার্জ পার ইউনিট লেন্থ, বুঝতে পারলে? নিচে লেন্থ দেবে তুমি তখন, মানে লেন্থ বরাবর তুমি চার্জগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছো।
বাট এইখানে কি হয়, কারেন্টটা কিন্তু একটা এরিয়া দিয়ে ক্রস করে, তার জন্য কি কারেন্ট পার ইউনিট এরিয়া, মানে ওই এরিয়া দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করছে, ক্রস করছে, তার জন্য আমরা কারেন্ট ডেন্সিটিটাকে I/A দিয়ে রিপ্রেজেন্ট করি। বুঝতে পারলে? এখানে ভলিউম লিখবে না বাবা, ভলিউম লিখলে কিন্তু হবে না, কারণ কারেন্টটা ফ্লো করে কি একটা ক্রস সেকশন দিয়ে, এই ক্রস সেকশন দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা কি বলে আমরা কারেন্ট ডেন্সিটি। বুঝলাম? তাহলে এই যে আমার ওয়্যারটার রেডিয়াসটা A, তাহলে এরিয়া কতখানি বলো দেখি, I/πa², তাহলে এটা তোমার কারেন্ট ডেন্সিটি, এটা হয় কনস্ট্যান্ট, তাই না? এটা কনস্ট্যান্ট। এইবার তাহলে এটা বুঝলাম, ফাইন, অসুবিধা নেই। এবার এই যে আমি ইয়েটা কনসিডার করেছি, মানে একটা লুপ কনসিডার করেছি, তার এরিয়া কতখানি, এর এরিয়া কিন্তু πr², πa² কিন্তু নয়। তাহলে এর এরিয়া যদি বলি আমি A', সেটা কি বলো তুমি, π×r², কারণ এই লুপটা তুমি কনসিডার করেছো, সেই লুপটার এরিয়া কতখানি, πr²। তাহলে তার জন্য তার মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটা আমি কনসিডার করলাম IEN, এনক্লোজড কারেন্ট। ওকে, সেটা তাহলে কী হয় বলো, তাহলে I = তুমি J×A বলতে পারো, তাহলে J×A মানে এখানে A' বলবে, তাহলে J থাকলো A' মানে কতখানি, π×r², J এর মান তুমি দেখো ক্যালকুলেট করেছো, I/πa², এটা কনস্ট্যান্ট, তাহলে I/ তুমি লিখতে পারো π×a², আর এখানে πr² থাকছে, তাহলে পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে আলটিমেট পড়ে থাকছে দেখো r²/a² × I। তাহলে এই পরিমাণ কারেন্ট কিন্তু ফ্লো করছে এই যে তুমি লুপটা কনসিডার করেছো সেই লুপের মধ্য দিয়ে। খুব ইম্পর্টেন্ট ভাই এটা। তাহলে আমরা কিন্তু এই যে এই লুপটার মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করছে, মানে এনক্লোজড কারেন্ট, সেটা কিন্তু পেয়ে গেছি। এটা খুব ইম্পর্টেন্ট ভাই এটা। এইবার তুমি এইখানে বসিয়ে দাও, তাহলে তোমার হয়ে গেল। বুঝতে পারলে? আর কিচ্ছু নেই। তাহলে এখান থেকে তুমি বলবে যে দেখো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সেম হবে, সুতরাং কনস্ট্যান্ট বা ইউনিফর্ম আকারে তুমি বাইরে বের করে নিয়ে চলে আসতে পারো। আর ইন্টিগ্রেশন হবে তোমার ডিএল এর উপরে, তাই তো? এখানে তুমি না লেখার কোনো দরকার, মানে লিখলে হবে না লিখলে হবে। এখানে একটা কথা বলে রাখি, হয়তো বলা হচ্ছে না, দেখো ম্যাগনেটিক ফিল্ড এবং যে ডিএল, এদের মধ্যে কিন্তু ডট প্রোডাক্ট রয়েছে, তাই ডট প্রোডাক্ট করলে তো একটা কস আসবে, তাই না? আমি তো কস থিটা লিখছি না। দেখো বুঝতে হবে এখানটায় যে ম্যাগনেটিক ফিল্ড, আমি এখনই বললে ম্যাগনেটিক ফিল্ড একটা ইউনিফর্ম, প্রত্যেকটা পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সেম হবে। বুঝতে পারলে? এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এবং ডিএল এর ডিরেকশন দেখো, সেগুলো কিন্তু একই দিকে। কীভাবে বুঝলাম আমি? দেখো এখানে আমি একটা এলিমেন্টের লেন্থ কনসিডার করেছি ডিএল, রাইট? তাহলে এই ডিএল লেন্থটা, সেটা কিন্তু সবসময় কিন্তু স্পর্শক বরাবর, তার ডিরেকশনটা কি সবসময় স্পর্শক বরাবর। এবার তুমি এখানে মুষ্টি রুল অ্যাপ্লাই করে দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, ভালো করে বোঝো। একটা লুপ রয়েছে, তো তুমি এখানে একটা এলিমেন্টের লেন্থ ডিএল কনসিডার করেছো, এর ডিরেকশনটা অলওয়েজ কী হবে, স্পর্শক বরাবর হবে, তাই না? স্পর্শক বরাবর। তুমি ধরো এখানে ওয়্যার যাচ্ছে, ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তার জন্য তুমি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড দেখছো আর ডিস্টেন্সে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তুমি কী করে দেখবে, এই মুষ্টির রুল অ্যাপ্লাই করছে আমি, তাহলে এদিকে ঢুকছে, তাহলে দেখো এই দিক বরাবর যাচ্ছে, তাই না? মানে মানে এটা যদি মানে এটা তো আমি এরকমভাবে দেখিয়ে দিলাম উপরের দিকে, বেসিক্যালি কেমন হবে, রিংটা তো এরকম, এই বরাবর হবে, তাই না? জিনিসটা বলতে মানে ভেতর দিক বরাবর, এই বোটের ভেতর দিক বরাবর রয়েছে, তাহলে এই ডিএল এর ডিরেকশনটা কি ভেতর দিক বরাবর। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা দেখো এদিক বরাবর, তাহলে কি এই দিক বরাবর যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, তাহলে দুজনের ডিরেকশনই একই দিকে, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0। তাহলে এদেরকে যদি আমরা ভাঙতাম কেমন আসতো, যে বি ডিএল কস থিটা। এবার তুমি আমাকে বলো কস থিটার মান যদি 0 হয়, তাহলে কস জিরো কত, 1 হয়ে গেল। তাহলে কস 0 ডিগ্রি, cos 0/1, তাই b × dl লিখছি আমরা। তাহলে এখানে তুমি জাস্ট ডিরেক্ট তুমি বলতে পারো যে b × ইন্টিগ্রেশন dl দ্যাট ইজ ইকুয়াল টু μ0 × I এর মানে কত দেখো, r²/a² × I। ওকে, মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো এই dl এটা ইন্টিগ্রেট করলে কি হবে, পুরোটা ভাবে তুমি কত হবে, 2π × r হবে, সিম্পল, b × 2π × r ইকুয়াল টু μ0 r²I /a²। তাহলে এখান থেকে তুমি b ক্যালকুলেট করতে পারবে, তাহলে দেখো সেটাকে নিচে চলে আসে, তাহলে হয়ে গেল। তাহলে μ0 r², আচ্ছা এখানে কেটে দিই, তাহলে একটার কাটবে এখানটায়, তাহলে এখানে উপর একটা আর থাকবে, তাই তো, r × I ডিভাইডেড বাই দেখো 2π × a²।
ফর্মটা কেমন একটু দেখতে পাচ্ছ? এটা কোথায় বলো তো? এটা আর যখন লেস দ্যান এ, আর যখন লেস দ্যান এ তখন মানে ভেতরটায়, যে তুমি সিলিন্ড্রিক্যাল যে ওয়্যার কনসিডার করেছো সেই ওয়্যারের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা এইটা। ক্লিয়ার হয়েছে? এখানে ভালো করে দেখো, মিউ জিরো ইন্টু আর ইন্টু আই ডিভাইডেড বাই 2 পাই ইন্টু স্কোয়ার। মিউ জিরো কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, কারণ ওয়্যারটা তুমি ধরেছো সেই ওয়্যার তো রেডিয়াস কনস্ট্যান্ট হবেই। তাহলে এখানে তুমি বলতেই পারো যে বি প্রপোর্শনাল টু আর। আগেটা তুমি কী পেয়েছিলে? বি প্রপোর্শনাল টু 1/r, বাট এখানে দেখো বি প্রপোর্শনাল টু আর। তার মানে কি এই ভেতরটায় মানে ওয়্যারের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড তুমি পাবে সেটা কি আর এর সাথে লিনিয়ারলি প্রপোর্শনাল হবে। দেখো পুরো লিনিয়ারলি প্রপোর্শনাল, তাই না? তাহলে আর এর মান যখন 0 তখন ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। আর এর মান যখন বাড়বে আস্তে আস্তে তখন কি ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে বাড়বে, বাট স্ট্রেট লাইন। এটা ইকুয়েশনটা কি স্ট্রেট লাইন ইকুয়েশন দেবে না, পাসিং থ্রু অরিজিন, কারণ প্লাস সি বা কিছু নেই। তাহলে যে ইকুয়েশন হচ্ছে কি স্ট্রেট লাইন ইকুয়েশন পাসিং থ্রু অরিজিন, এইরকম বলো তুমি। ওকে, তাহলে এটা কোথায় হচ্ছে? এটা দেখো, এটা কিন্তু বি প্রপোর্শনাল টু আর। তাহলে এখান থেকে এইটুকুনি আর লেস দেন এ, বুঝতে পারলে? তাহলে দেখো এইটা তোমার গ্রাফ, ম্যাগনেটিক ফিল্ড আর পজিশন বা ডিস্টেন্সের মধ্যে গ্রাফ। এটা তোমরা যখন গসেস ল পড়েছিলে তখনই কিন্তু এরকম একটা গ্রাফ তোমরা দেখেছিলে, তাই না? তোমরা এরকম একটা সিলিন্ড্রিক্যাল নিয়েছিলে, তার ক্ষেত্রে কিন্তু তোমরা গসেস ল দেখেছিলে যে ভেতরে কেমন হয় বাইরে কেমন হয়, এরকম ধরনের কিন্তু গ্রাফ আমরা পেয়েছিলাম। জিনিসটা কি বোঝাতে পারলাম? তাহলে এইভাবে তোমাকে কিন্তু প্রবলেমগুলো করতে হবে, বুঝতে হবে। ওকে।